ও আচ্ছা, এবার কি আমাকে শোনা যাচ্ছে ভাইয়া? সবাই একটু জানাবে তো। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে ভাইয়া শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায় তাহলে আমি নতুন করে শুরু করব। আসছে সাউন্ড, অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তো আমি আবার শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আহাদ মজুমদার চলে আসছি তোমাদের মাঝে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। আমরা আজকে একটা ক্লাস নিব, সেই ক্লাসটি হচ্ছে অধ্যায় 12। তোমাদের জীববিজ্ঞানের যে অধ্যায় 12 সেটা জীবের বংশগতি এবং বিবর্তন, এই চ্যাপ্টারের একটা অংশ হচ্ছে আমরা আজকে পড়ব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। সো তোমাদের আজকে অ্যাটেন্ডেন্স খুবই কম। তোমরা যারা যারা এখনো জয়েন করেনি, তোমরা যারা জয়েন করেছো তারা হচ্ছে তাদেরকে একটু জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তারা ক্লাস সম্পর্কে নাও জানতে পারে, ক্লাস সম্পর্কে তাদের আইডিয়া না থাকতে পারে, বাট তোমরা যারা পরিচিত আছে তাদেরকে সবাইকে জানিয়ে দাও। সো আমি আমার পরিচয়টা আগে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে হয়তো বা আমাকে চিনো না, আমি আমার পরিচয়টা সর্বপ্রথম দেই, তারপর আমি তোমাদেরকে ক্লাসে ঢুকতেছি। সো আমার নাম হচ্ছে আহাদ মজুমদার। আমার নাম হচ্ছে আহাদ মজুমদার। আমি পড়ি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আমি পড়ি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 4th ইয়ারে। সো তোমরা অনেকে আমাকে সালাম দিচ্ছ, তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম, অনেকে নমস্কার দিচ্ছ, তোমাদের সবাইকে নমস্কার। ঠিক আছে? আচ্ছা, তোমাদের গত ক্লাসটা আমি নেওয়ার পর তোমরা অনেকে আমাকে ইনবক্স করেছো এই সমস্যা ওই সমস্যা নিয়ে। আমি কারো সমস্যার অ্যান্সার দিতে পেরেছি, কারো সমস্যার অ্যান্সার দিতে পারি নাই। যাদের পারিনি এখনো তাদের প্রতি আমি দুঃখিত। আশা করি ইনশাল্লাহ আজকের মধ্যে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছুই নাই ভাই। গতকালকে রাতে অনেক বিজি ছিলাম, আজকে রাতে গিয়ে আমি ট্রাই করব তোমাদের সেই অ্যান্সার গুলা দিয়ে দেওয়ার। সো তোমাদের সবার কি অবস্থা? সবাই একটু কমেন্ট করে জানাবে তোমাদের সবার কি অবস্থা, তোমাদের বাসার সবার কি অবস্থা, পড়ালেখার কি অবস্থা। সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, কমেন্টে জানিয়ে দাও তোমাদের সবার কি অবস্থা, কেমন আছো তোমরা। আচ্ছা, অনেকেই বলছে ভাই কেমন আছেন। ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবার কি অবস্থা এটা বলো, তোমাদের সবার পড়াশোনার কি অবস্থা। অলরাইট, অস্থির, ভালো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে ক্লাস শুরু করার আগে কয়েকটা কথা বলি। হ্যাঁ, কথাগুলো হচ্ছে তোমরা এখন পড়ছো মাত্র 10-এ, তোমাদের এসএসসি সামনে, ঠিক না? প্রায় 1 বছর পরে হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা। সো এসএসসি পরীক্ষা যখন তোমাদের সামনে, এই মুহূর্তে এখানে আসলে কয়েক ক্যাটাগরি স্টুডেন্ট আছে। যারা আছে, কয়েকজন আছে খুবই ভালো পড়াশোনা করে আসছে এতদিন, কয়েকজন আছে মিডিয়াম লেভেলে পড়াশোনা করছে, কয়েকজন আছে একদম পড়াশোনা করেই নেই। ঠিক আছে? সো যারা ভালো করে পড়াশোনা করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আসলে অনেকখানি পার হয়ে গেছো। যারা মিডিয়াম লেভেলের পড়াশোনা করেছো তাদেরকে আমি বলবো যে ভাই পড়ালেখার গতি আরেকটু যদি বাড়াও, আরেকটু যদি এফোর্টটা বাড়াও, তাহলে তোমার রেজাল্টটা আরেকটু ভালো হবে। এরপর আসো লাস্ট যে ক্যাটাগরি, সেটা হচ্ছে কি কিছুই পড়ে নাই এতদিন। সো যারা কিছুই পড়ে নাই তাদের হচ্ছে আমি আছি। ঠিক আছে? তাদের জন্য আমি আছি, যারা কিছুই পড়ো নাই। কারণ আমিও যখন তোমাদের মতো ছিলাম ক্লাস 9-এ, আমার কিচ্ছু পড়া হয় নাই। আমি পড়াশোনা বেসিক্যালি শুরু করছিলাম হচ্ছে ক্লাস 10-এ। বুঝতে পারছো? সো ক্লাস 10-এ আমি পড়াশোনা শুরু করে আমি এসএসসি তে গিয়ে গোল্ডেন এ প্লাস নিয়ে আসছি, এবং কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের মতো একটা কলেজে ভাই পড়াশোনা করতে পারছি। ঠিক আছে? সো আমার ক্যাটাগরির যেসব স্টুডেন্ট আছো যারা কিছুই পড়ো নাই, তাদের জন্য আমি কিছু কথা বলি। ঠিক আছে? তারা হচ্ছে কি, দেখো, তুমি যদি আজকে থেকে শুরু করো পড়াশোনা, যে আমি আজকে থেকে ডেইলির পড়া ডেইলি পড়বো, ডেইলির পড়া ডেইলি পড়বো, যদি আজকে থেকে তুমি নিয়ত করো, আমি কথা দিচ্ছি তুমি 5 মাস পরে তোমার অবস্থাটা চেঞ্জ, কি কি পরিমাণ চেঞ্জ হয়েছে তোমার অবস্থা তুমি কল্পনাও করতে পারবা না। ঠিক আছে? ওইটা নিয়ে তোমার আইডিয়াও নয়। বাট
তোমার কাজ হচ্ছে প্রতিদিনের পর আমরা যা পড়াচ্ছি সেটা বাসায় সুন্দর মতো পড়ে ফেলা, সুন্দর মতো কোনো কিছু না বাদ দিয়ে বইটা একটাবার রিডিং পড়ে ফেলা, বইটা থেকে কোশ্চেনটা দেখা অথবা টেস্ট পেপার থেকে কোশ্চেনটা দেখা, বই থেকে রিডিং পড়া, এই জিনিসগুলা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো তানিশা বলতেছে আহাদ ভাইয়ার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ হ্যাঁ, আহাদ ভাইয়ার দরবার হতে কেউ খালি হাতে ফিরবে না, আহাদ ভাইয়ার দরবার হতে কিছু না কিছু নিয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম যে তোমাদের যে লাস্ট ক্যাটাগরি যে স্টুডেন্ট তাদের হচ্ছে ডেইলির পড়াটা ডেইলি শেষ করতে হবে। যদি তোমরা ডেইলির পড়াটা ডেইলি শেষ করতে পারো, ঠিক আছে, তোমরাও একদিন এসে বলবা যে তোমার দরবার হতে কেউ ফিরে না খালি হাতে, ঠিক আছে? তুমিও সেই পর্যায়ে ইনশাল্লাহ একদিন পৌঁছাবা। ওকে, সো আমরা আর কথা না বাড়াই, আমরা আজকে চলে যাই। আমি আজকে পড়াটা শুরু করার আগে বলে দিই আমাদের আসলে টপিকটা কি। আমাদের টপিক হচ্ছে বেসিক্যালি তিনটা আজকে, ঠিক আছে? আজকে বেসিক্যালি টপিক হচ্ছে তিনটা। একটা হচ্ছে হেরিডিটি বা এটাকে বলছি আমরা বংশগতি বিদ্যা, বংশগতি নিয়ে আজকে একটু পড়াশোনা করব। তারপর হচ্ছে ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করব, তারপর হচ্ছে ডিএনএ নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? ওকে, আমাদের এই হচ্ছে আজকের পড়াশোনার টপিক। সো আমরা আজকে আর দেরি না করে পড়াশোনায় ঢুকে যাই, ঠিক আছে? ওকে, সো সবাই রেডি কিনা একটু কমেন্ট করে জানাবো যে ইয়েস ভাই আমরা রেডি, আমরা রেডি। সবাই কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করে জানাও। সবাই কমেন্ট করে জানাও তোমরা কি রেডি কিনা। ওকে, সো সবাই রেডি, আমরা আবার এবার ক্লাসে আমরা জাম্প করি, হ্যাঁ ঠিক আছে? ওকে, সো আমাদের সর্বপ্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি জীবের বংশগতি। বংশগতি কথাটা নিয়ে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে, বংশগতি, ঠিক আছে? এই কথাটা নিয়ে আমাদের খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে, বংশগতি এই কথাটা নিয়ে। ওকে, বংশগতি জিনিসটা কি? ধরে নাও আমার বা তোমাদের কারো বা বাবা মা হচ্ছে মোটা, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো। ধরে নাও তোমার বাবা মা মোটা, তো যাদের বাবা মা মোটা দেখবে যে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেগুলোও কেমন হয়? মোটা হয়। তাহলে বাবা মার যে বৈশিষ্ট্যটা ছিল সেই বৈশিষ্ট্যটা কার মধ্যে চলে আসছে? ছেলে বা মেয়ের মধ্যে চলে আসছে। বাবা মা ছিল মোটা, ছেলে মেয়ে হইছে মোটা। তাহলে মোটা ছিল বাবা মা, হইছে ছেলে মেয়ে। তার মানে বাবা মার যে মোটার বৈশিষ্ট্যটা, সেই মোটার বৈশিষ্ট্যটা কোথায় চলে আসছে? ছেলে মেয়েদের কাছে। এই যে বৈশিষ্ট্যটার যে আদান প্রদান হইলো, বৈশিষ্ট্যটা যে মানে তোমার একজনের দেহ থেকে আরেকজনের দেহে পরিবর্তিত হইলো, এই বৈশিষ্ট্যের যে ফ্লোটা, সে ফ্লোকে বলা হয় বংশগতিবিদ্যা, ঠিক আছে? তাহলে যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে পরিবাহিত হয়, পিতামাতা থেকে সন্তান সন্ততিতে পরিবাহিত হয়, তখন তাকে কি বলা হয়? বংশগতি। তাহলে বংশগতি জিনিসটা কি আবার বলতেছি, পিতামাতা থেকে সন্তান সন্ততির দেহে কি হবে? বিভিন্ন বৈশিষ্ট্যের ট্রান্সফার হবে, বিভিন্ন বৈশিষ্ট্যের পরিবহন হবে, বুঝতে পারছো? যেমন ধরো পাট গাছের একটা, ধরো যে একটা পাট গাছ, এই পাট গাছের যে বৈশিষ্ট্য, তার থেকে যেই পাট গাছের সৃষ্টি হবে তারও বৈশিষ্ট্য কি হবে? সেম হবে। এই যে বৈশিষ্ট্যগুলোর যে আদান প্রদান হচ্ছে, বৈশিষ্ট্যগুলো যে ট্রান্সফার হচ্ছে, তাকে কি বলা হয়? সেই প্রক্রিয়াকে বলা হয় বংশগতি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বংশগতি। এখন দেখো বংশগতিকে ইংলিশে বলা হয় হেরিডিটি। কি বলা হয়? হেরিডিটি। ওকে, আর এই বংশগতি নিয়ে যে আলোচনা করা হয় বিজ্ঞানে, দেখো ভাইয়া বংশগতি কাকে বলে? বংশগতি হচ্ছে তোমার পিতামাতা থেকে সন্তান সন্ততিতে কোন একটা বৈশিষ্ট্য ট্রান্সফার হওয়ার যে প্রসেস, প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? বংশগতি। কিন্তু এই বংশগতি নিয়ে বিজ্ঞানের যেখানে পড়াশোনা করা হয়, বংশগতি নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, তখন তাকে কি বলা হবে? বংশগতি বিদ্যা। বংশগতি নিয়ে যেখানে পড়াশোনা করা হয় তাকে বলা হয় বংশগতি বিদ্যা। এটাকে ইংলিশে বলা হয় জেনেটিক্স, ঠিক আছে? বাংলাতে বলা হয় বংশগতি বিদ্যা। সিম্পল হিসাব। সো বংশগতি এবং বংশগতি বিদ্যা, এই জিনিসগুলো আমরা মোটামুটি পারলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ভাইয়া, ধরো
এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো। ঢাকা থেকে ধরো যে কুমিল্লাতে আমি কোন একটা জিনিস পাঠাবো, ধরো এই আমার শার্টটা, ঠিক আছে, আমার এই টি শার্টটাই ধরো আমি ঢাকা থেকে কুমিল্লাতে পাঠাবো। কোন জিনিসটা পাঠাবো? এই শার্টটা ঢাকা থেকে কুমিল্লায় পাঠাবো, ঠিক আছে। আর তুমি কি আকাশ এইভাবে ছুঁড়ে মারবা, এইভাবে ছুরি মারলার ঢাকা থেকে কুমিল্লা টি শার্টটা চলে যাবে, এমন কি ব্যাপারটা? ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে। তোমার ঢাকা থেকে যে কুমিল্লায় এই টি শার্টটা যাবে তার কিন্তু একটা মাধ্যম আছে। এই মাধ্যমের মাধ্যমে ধরো যে ট্রাক হইতে পারে, বাস হইতে পারে, যা ইচ্ছা তা হইতে পারে, হেলিকপ্টার হইতে পারে, বিমান হইতে পারে, যা ইচ্ছা তা, রিক্সা হইতে পারে, অটো রিক্সা হইতে পারে, সিএনজি হইতে পারে, ঠিক আছে। সো যে কোনো কিছু দিয়ে তুমি হচ্ছে ঢাকা থেকে কুমিল্লায় পাঠাইলা জিনিসটা, ঠিক না? তুমি তো আর হাওয়াতে ছুঁড়ে মারো নাই সেটা কুমিল্লায় গিয়ে পড়ছে, এমন তো না। ওকে, আচ্ছা। তার মানে কি, কোন একটা জিনিস যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে, এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যাওয়া লাগে, তাহলে তার কিন্তু বিভিন্ন মাধ্যম লাগে। এই মাধ্যমের মাধ্যমে আসলে সেই জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এখন চিন্তা করো, পিতা মাতার বৈশিষ্ট্য সন্তানে আসছে, তাহলে এটাও কি একটা পরিবহন হইলো না? তাহলে এই পরিবহনের জন্য কি আমাদের মাধ্যম লাগবে না? তাহলে এই মাধ্যমগুলা কি? এই মাধ্যমগুলাই হচ্ছে এইগুলা, দেখো, ক্রোমোজোম, জিন, ডিএনএ আর হচ্ছে আরএনএ। এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের মাধ্যম। বংশগতির ক্ষেত্রে এই মাধ্যমগুলোর মাধ্যমে হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যটা সন্তান সন্ততিতে নিয়ে যায়, এই মাধ্যমগুলা। বুঝতে পারছো? ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ, এই চারটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি আসলে এই চারটা জিনিস কোথায় পাবো? চিন্তা করো, আমরা একটা কোষ আঁকলাম, এই ধরো যে একটা কোষ, ঠিক আছে, এই ধরো যে একটা কোষ। তাহলে এই কোষের মধ্যে এই হচ্ছে ধরো যে নিউক্লিয়াস, ঠিক আছে, এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন দেখো ভাইয়া, যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? আমাদের এভাবে ক্রোমাটিন তন্তু থাকে না? তোমরা তো সবাই জিনিসটা পড়ে আসছো, ঠিক না? ক্রোমাটিন তন্তু থাকে। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। ওকে, তাহলে এই ক্রোমাটিন তন্তুগুলাই হচ্ছে ক্রোমোজোম। বুঝতে পারছো? এই তো ক্রোমাটিন তন্তুগুলাই কি? এই ক্রোমাটিন তন্তুগুলাই হচ্ছে ক্রোমোজোম। এখন দেখো, এই ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম গুলা আমাদের আসলে দুইটা জিনিস দিয়ে তৈরি। এক একটা ক্রোমোজোম কয়টা জিনিস দিয়ে তৈরি? দুইটা জিনিস। মানে কি, আমরা যদি একটা ক্রোমোজোমকে ভাঙি, আমরা দুইটা জিনিস পাবো। কয়টা জিনিস পাবো? সবাই লিখো, কয়টা জিনিস পাবো? আমরা যদি একটা ক্রোমোজোমকে ভাঙি, দুইটা জিনিস পাবো। কি কি? দেখো তো, একটা জিনিস পাবো হচ্ছে ডিএনএ পাবো। ক্রোমোজোমকে আমরা ভাঙলে কয়টা জিনিস পাবো? দুইটা। এর মধ্যে একটা হচ্ছে ডিএনএ, আর আরেকটা যে জিনিস পাবো তাকে বলা হবে হিস্টোন। তাকে কি বলা হবে? হিস্টোন। তাহলে ডিএনএ আর একটা হিস্টোন প্রোটিন, হিস্টোনটা কিন্তু একটা প্রোটিন। তাহলে ডিএনএ আর হিস্টোন প্রোটিন, এই দুইটা জিনিস মিলে কি তৈরি হয়? এই দুইটা জিনিস মিলে হচ্ছে ক্রোমোজোম তৈরি হয়, ঠিক আছে। তাহলে ডিএনএ আর হিস্টোন প্রোটিন, এই দুইটা মিলে জিনিস একসাথে মিক্স আপ হয়ে কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। ব্যাপারটা আমরা একটু দেখি, হ্যাঁ, ব্যাপারটা আমরা একটু দেখি কিভাবে আসলে ক্রোমোজোমটা তৈরি হয়। দেখো ভাইয়া, ধরো এই হচ্ছে একটা ডিএনএ, ঠিক আছে, এই হচ্ছে একটা ডিএনএ। ওকে, আচ্ছা। আর আমি ধরো যে গোল 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 জিনিসগুলোকে বললাম হচ্ছে হিস্টোন প্রোটিন, ঠিক আছে। এটা হচ্ছে ডিএনএ, আর এটা কি? এটা হচ্ছে হিস্টোন নামের যে প্রোটিনটা আছে, সেই প্রোটিনটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এই যে হিস্টোন প্রোটিন, এখানে ধরো যে হিস্টোন প্রোটিন আছে, ওকে। এই হিস্টোন প্রোটিনের সাথে আমাদের ডিএনএটা হবে কি জানো? এইভাবে পেঁচাবে। ডিএনএটা কি হবে? পেঁচাইলো, ঠিক আছে। ডিএনএটা পেঁচাইলো এরকম ভাবে অনেক জায়গায়, অনেকগুলো অংশে আমাদের হিস্টোন প্রোটিন থাকবে। এই যে হিস্টোন প্রোটিন থাকলো, তার উপর কি হইলো ভাইয়া? তার উপর ডিএনএটা পেঁচাইলো। দেখো আমরা আরো অনেকগুলো আঁকতেছি। ধরো এখানেও হিস্টোন প্রোটিন আছে, তার উপর ধরো যে ডিএনএটা এভাবে পেঁচাইলো, ঠিক আছে। এই যে ডিএনএ গুলা পেঁচাইলো হিস্টোন প্রোটিনের সাথে। দেখো এখানে তো আমরা জাস্ট তিনটা আঁকতেছি, এই জিনিসগুলা কি তিনটা আঁকলাম, বাট
আমাদের আসলে তিনটা, তোমরা জাস্ট কল্পনা করবে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি এরকম জিনিস আছে, এই একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস, ঠিক আছে? সো এই জিনিসগুলো ধরো যে লক্ষ লক্ষ কোটি কোটি আছে, ঠিক আছে? তো এখন দেখো এই জিনিসগুলা যখন একসাথে হইলো, তারা হবে কি এরপরে স্টেপে এই জিনিসগুলো হবে কি তারা একসাথে হয়ে পেঁচাবে। তারা কি হলো? পেঁচাইলো। এই যে তারা পেঁচাইলো, পেঁচাইলো, পেঁচানোর পরে এই জিনিসটার নাম হয়ে যাবে ক্রোমাটিন। পেঁচানোর পরে জিনিসটার নাম হয়ে যাবে কি? ক্রোমাটিন। তার মানে ক্রোমাটিনের মধ্যে কি থাকতেছে? ক্রোমাটিনের মধ্যে হচ্ছে আমাদের ডিএনএ থাকতেছে আর হচ্ছে হিস্টোন প্রোটিন থাকতেছে, ঠিক আছে? ডিএনএ থাকতেছে আর হিস্টোন প্রোটিন থাকতেছে। তাহলে ডিএনএ আর হিস্টোন প্রোটিন মিলে একসাথে একটা জিনিস তৈরি করলো, সেই জিনিসটা হচ্ছে পেঁচাইলো। পেঁচায় কি তৈরি করলো? প্রথমে ক্রোমাটিন তৈরি করলো। এরপরে আসো এই যে ক্রোমাটিনটা, এই ক্রোমাটিনটা এবার তারা আরো বেশি কি হবে? পেঁচাবে, আরো বেশি পেঁচাবে, আরো বেশি ঘন হবে, ঠিক আছে? এরকম ভাবে আরো বেশি ঘন হইলো, এভাবে ঘন হইলো, আরো বেশি ঘন হইলো। আগেরটা একটু কম ঘন ছিল, বাট এটা এখন কি হলো? অনেক বেশি ঘন হইলো। তাহলে এই যে জিনিসটা ঘন হইলো, ঘন হওয়ার পর এটার নাম হয়ে গেছে ক্রোমোজোম। ঘন হওয়ার পর কি নাম হয়ে গেছে? ক্রোমোজোম হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে ক্রোমাটিন আর ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কি? ক্রোমাটিনটা হচ্ছে কম ঘন আর ক্রোমোজোমটা হচ্ছে কি একটু বেশি ঘন। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এই ক্রোমোজোমটাকে যদি আমরা ভাঙে, আমরা আসলে কি পাচ্ছি? দুইটা জিনিসই তো পাচ্ছি, ডিএনএ পাচ্ছি আর হচ্ছে হিস্টোন নামের একটা প্রোটিন পাচ্ছি। কি কি পাচ্ছি? ডিএনএ পাচ্ছি আর হচ্ছে হিস্টোন নামের একটা প্রোটিন পাচ্ছি, ঠিক আছে? এইটুকুতে কারো কোনো সমস্যা আছে ভাইয়া? এই যে পড়াইলাম এতক্ষণ, কারো কি কোনো সমস্যা আছে এইটুকু এতক্ষণ যে পড়াইলাম? ভাইয়া আপনি কয় ঘন্টা পড়াশোনা করছেন? ভাইয়া আমি পড়াশোনা করছি কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে 38 ঘন্টা। আচ্ছা, সো আমরা অনেকেই বুঝতে পারছি, ঠিক না? ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারছি। যারা বুঝে না ভাইয়া একটু ওয়েট করো, ভাইয়া বুঝাবো আবার, সমস্যা নেই, ঠিক আছে? তো আমি জিনিসটা আবার বলতেছি, প্রথম থেকে একটু খেয়াল করো ভাইয়া। আমরা যদি একটা ক্রোমাটিন ফাইবার, একটা ক্রোমাটিন তন্তুকে যদি আমরা ভাঙি, আমরা আসলে দুইটা জিনিস পাবো, ঠিক আছে? একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে হিস্টোন নামের একটা প্রোটিন। সো ডিএনএ আর হিস্টোন প্রোটিন, এই দুইটা জিনিস মিলে দেখো, এই যে এখানে ডিএনএ আর হিস্টোন প্রোটিন পেঁচাইছে, এখানেও ডিএনএ হিস্টোন প্রোটিন পেঁচাইছে, এখানেও ধরো যে ডিএনএ আর হিস্টোন প্রোটিন পেঁচাইছে, ঠিক আছে? এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন গুলা পেঁচায়, তারা নিজেরা পেঁচায়ে তারা হচ্ছে ক্রোমাটিন তৈরি করে, ঠিক আছে? এই যে এভাবে ক্রোমাটিন তৈরি করলো। এই ক্রোমাটিনটা আরো বেশি পেঁচায়, আরো বেশি পেঁচায় 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 তারা কি হচ্ছে? ক্রোমোজোমটা তৈরি করলো। সো ক্রোমাটিন আর ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ক্রোমাটিনটা একটু কম ঘন, ক্রোমোজোমটা একটু বেশি ঘন। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে কি হিসেবে সিম্পলি জাস্ট ডিএনএ আর হিস্টোন প্রোটিন তারা পেঁচাইছে, পেঁচায় ক্রোমোজোমটা তৈরি করছে, এইটুকু সিম্পল জিনিস মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যে ক্রোমোজোম বললাম, এই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু ডিএনএ এর কথাটা চলে আসছে, ঠিক আছে? সো আমাদের মাধ্যমগুলো কি কি? মাধ্যমগুলো হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ আর হচ্ছে আরএনএ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো যে আমরা এগুলো তো জাস্ট নামগুলো জানলাম, ঠিক আছে? সো এবার হচ্ছে আমরা একটু ক্রোমোজোম নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম জিনিসটা কি খেয়াল করো। দেখো ভাইয়া, দেখো ক্রোমোজোম, ক্রোমো কথাটার মানে হচ্ছে কালার। ক্রোমো কথাটার মানে কি? কালার বা রং। ক্রোমো কথাটার মানে কি? কালার বা রং, ওকে? আর জোম কথাটার মানে হচ্ছে দেহ।
জোম কথাটার মানে কি দেহ। ওকে, আচ্ছা তাহলে ক্রোমোজোম, ক্রোমোজোম এই জিনিসটা কি দেখো তো, আমরা যদি নামটা দেখি, কালার বা রঙের দেহ, কালারফুল বডি বা রঙের দেহ, ব্যাপারটা এমন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি, ধরো কেন আমাদের আসলে ক্রোমোজোম জিনিসটাকে রঙের সাথে আমরা কম্পেয়ার করলাম, রং আনছি কোথা থেকে, জিনিসটা তো ক্রোমোজোম, আসলে রং আইছে কোথা থেকে, এই কোথা থেকে আসছে এই জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, ধরো এই হচ্ছে একটা কোষ, এই কোষের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে আমাদের ক্রোমাটিন ফাইবার গুলা। ওকে, তার বাইরে ধরো যে আমাদের সাইটোপ্লাজম টাইটোপ্লাজম এগুলো আছে। ওকে, আচ্ছা এখন দেখো, আমরা যদি এই কোষটার মধ্যে কোন একটা রং ছিটিয়ে দিই, কোন একটা রং ছিটিয়ে দিই, মানে এটার এই কোষটার মধ্যে রং ফালাই, ঠিক আছে, অনেকগুলো আমাদের বায়োলজিক্যাল কিছু রং থাকে, স্যাফ্রানিন সহ, এগুলোকে রঞ্জক পদার্থ বলে। ঠিক আছে, রঞ্জক পদার্থ বলে। এই রঞ্জক পদার্থ ধরো যে আমি কোষের উপরে ফালাইলাম, তো ফালানোর পরে আমি যদি এই জিনিসটাকে মাইক্রোস্কোপের নিচে দিয়ে, কোষটাকে যদি আমি মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখি, এই যে এমনি, এই যে এমনি দেখলাম, ওকে, এই জিনিসটাকে যদি আমি মাইক্রোস্কোপের নিচে দিয়ে দেখি, দেখবো যে আমার যে এই ভেতরের যে তন্তুগুলো আছে না, এই তন্তুগুলোর মধ্যে কালারটা জমা হয়ে আছে, এই তন্তুগুলোর মধ্যে কি আছে, কালারটা জমা হয়ে আছে। একটা কোষের আর কোন অংশ ওই কালারটাকে জমা করতে পারে না, ওই কালারটাকে সে নিতে পারে না। শুধুমাত্র এই নিউক্লিয়াসের মধ্যে একটা জিনিস আছে, যে জিনিসটা কি করতে পারে, ওই কালারটাকে নিতে পারে। যেহেতু সে কালারটাকে নিচ্ছে, মানে রংটাকে নিচ্ছে, এই কারণে নামে প্রথমে কি আসছে, ক্রোমো কথাটা আসছে। সো ক্রোমো কথাটার মানে কি, কালার। এই একটা কোষের মধ্যে শুধুমাত্র ওই পার্টটাই, নিউক্লিয়াসের মধ্যে যা আছে ওই জিনিসটা কি করতে পারে, কালারটাকে নিতে পারে, সে কালারটাকে অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে। দেখো ভাইয়া, যেহেতু আমাদের এই জিনিসটা কালারটাকে অ্যাবজর্ব করতে পারে, এই কারণে আমাদের এটার নাম কি দেওয়া হয়েছে, ক্রোমোজোম, মানে কি রঙের দেহ। যেই দেহ রংটাকে নিতে পারে তাকে কি বলা হয়, রঙের দেহ বা ক্রোমোজোম। একজন বলছে ভাই কিসের কালার, ভাই এটা যে কোনো, আমাদের বললাম না বায়োলজিতে, বা আমরা যখন তোমার সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা বিভিন্ন রকমের কালার আসলে জীব দিয়ে আসলে আমাদের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে। বললাম না এটার মধ্যে একটা স্যাফরানিন কালার আছে, আর অনেকগুলা কালার আছে, যে কালার গুলা দিয়ে হচ্ছে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা হয় জীববিজ্ঞানের। ঠিক আছে, এগুলোকে বলা হয় রঞ্জক পদার্থ। ওকে, আচ্ছা তাহলে এইবার বুঝছো তো ক্রোমোজোমকে কেন ক্রোমোজোম বলা হয়। এরপর আসো, এই ক্রোমোজোম আবিষ্কার করছেন কে, সায়েন্টিস্ট স্ট্রাসবার্জার। কি এই উনার নাম কি, সায়েন্টিস্ট স্ট্রাসবার্জার। ঠিক আছে, সায়েন্টিস্ট স্ট্রাসবার্জার। ওকে, এই বিজ্ঞানী হচ্ছে সর্বপ্রথম ক্রোমোজোম জিনিসটাকে আবিষ্কার করেন। ঠিক আছে, স্ট্রাসবার্গার। ঠিক আছে, স্ট্রাসবার্গার। আচ্ছা এরপর আসো, যে আমাদের যে ক্রোমোজোম আছে, আমি একটা আলাদা স্লাইড নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা এখন আসো, আমরা যেহেতু ক্রোমোজোম পড়তেছি, তাহলে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড এই দুইটা জিনিসের কথা মানেটা বুঝি। ডিপ্লয়েড আর হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড। আচ্ছা দেখো খেয়াল করো, ধরো ডিপ্লয়েড কোষ কি, ডিপ্লয়েড কোষ কি আর হচ্ছে হ্যাপ্লয়েড কোষ কি। ভাইয়া এই রং কেন নেওয়া হয়েছে, ভাইয়া রংটা হচ্ছে কি আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য নেওয়া হয়েছিল, বুঝছো। পরীক্ষা নিরীক্ষার সময় ধরো কোন একটা পরীক্ষা নিরীক্ষার জন্য আমাদের রং লাগতো, তো ওই রংটা হচ্ছে আমরা কোষের উপর দিছি, ওই কোষের মধ্যে শুধুমাত্র ক্রোমোজোমটাই আমরা রং দিয়ে দেখতে পারতেছি, আর কোন অংশ দেখতে পারতেছি না। ঠিক আছে, এই কারণে আমাদের ওইটার নাম দিচ্ছে ক্রোমোজোম। তাহলে ডিপ্লয়েড হ্যাপ্লয়েডটা বুঝতে হবে। ভাইয়া দেখেন, ডিপ্লয়েড মানে কি, ধরো এইখানে একটা কোষ আছে, ঠিক আছে, এই কোষের মধ্যে ধরো যে আমাদের নিউক্লিয়াসটা আছে, এটা ওকে, নিউক্লিয়াস আছে। এখন দেখো, এই নিউক্লিয়াসে যদি আমাদের
2 সেট ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে। কয় সেট? 2n মানে কি বুঝাইলাম? 2 সেট ক্রোমোজোম। 2 সেট ক্রোমোজোম যদি আমাদের নিউক্লিয়াসের মাঝে থাকে, 2 সেট ক্রোমোজোম, কয় সেট ক্রোমোজোম? 2 সেট ক্রোমোজোম, তখন তাকে বলা হবে ডিপ্লয়েড কোষ বা ডিপ্লয়েড সেল। ঠিক আছে? 2 সেট ক্রোমোজোম, কথাটা বুঝো। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি ভাইয়া ডিপ্লয়েড কি কোন? ভাইয়া 2n, ডিপ্লয়েড হচ্ছে ভাইয়া 2n, হ্যাপ্লয়েড হচ্ছে n, এই কথাই কইতে থাকো তোমরা। ঠিক আছে? বাট জিনিসটা কিন্তু এমন না। 2n মানে বুঝাইছে হচ্ছে 2 সেট ক্রোমোজোম, আর n মানে কি বুঝাইছে? এক সেট ক্রোমোজোম। বুঝতে পারছো? তাহলে 2 সেট ক্রোমোজোম আর হচ্ছে কি এক সেট ক্রোমোজোম। এখন 2 সেট ক্রোমোজোম মানে কি ভাইয়া? 2 সেট ক্রোমোজোম মানে হচ্ছে এর মধ্যে এক সেট আসে হচ্ছে পিতার থেকে, 1 + 1, 2 সেটকে আমরা কি বললাম? এক সেট করে দেখলাম। এখন এক সেট আসে হচ্ছে পিতার থেকে, আরেক সেট আসে হচ্ছে মাতার থেকে, মা থেকে। ঠিক আছে? 2 সেটের মধ্যে এক সেট আসে হচ্ছে পিতা থেকে, আরেক সেট আসে কি মা থেকে। হ্যাঁ, তাহলে দেখো তো, পিতা থেকে আসে হচ্ছে 23টা, কয়টা? 23টা। মায়ের থেকে আসে হচ্ছে 23টা। তাহলে দেখো 2 সেট ক্রোমোজোম যেহেতু বলছি, তার মানে কি দেখো তো, 23 যোগ 23, এটাকে কি আমরা 46 লিখতে পারি না? 46, বা এটাকে আমরা লিখতে পারি ভাবে যে 23 জোড়া। ঠিক আছে? তাহলে আমাদের যদি একটা ক্রোমোজোমের মধ্যে যদি 23 জোড়া, একটা কোষের মধ্যে যদি 23 জোড়া ক্রোমোজোম থাকে, তখন তাকে কি বলা হবে? ডিপ্লয়েড কোষ। ঠিক আছে? 23 জোড়া, যদি একটা কোষের নিউক্লিয়াসে যদি 23 জোড়া ক্রোমোজোম থাকে, তখন তাকে কি বলা হবে? ডিপ্লয়েড কোষ। ঠিক আছে? আর হ্যাপ্লয়েড কোষটা কি? হ্যাপ্লয়েড কোষটা হচ্ছে যে তোমার যদি একটা কোষের নিউক্লিয়াসে যদি কয়টা থেকে 23টা ক্রোমোজোম থাকে, কয়টা ক্রোমোজোম? 23টা, 23টি ক্রোমোজোম বা 23টা ক্রোমোজোম বা যেটাই বলো, 23টি যদি ক্রোমোজোম থাকে, তাহলে একসাথে তখন ওই কোষটাকে কি বলা হবে? হ্যাপ্লয়েড কোষ। বুঝতে পারছো? তার মানে কি এই ক্ষেত্রে 23টা ক্রোমোজোমকে আমরা বলতে পারবো এক সেট, 1 সেট ক্রোমোজোম। বুঝতে পারো? 1 সেট ক্রোমোজোম। আচ্ছা, এরপর আসো যে এটুকু তো তোমরা সবাই পারবা না? এটুকু পারবা ভাই? কোনো সমস্যা আছে? শোনো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, যে কোনো সমস্যা আমারে বলবো, আমি প্রবলেম করে দিব। তোমাদের যে কোনো সমস্যা আমাকে বলবো, আমি প্রবলেম করে দিব, কোনো প্যারা নাই। হ্যাঁ, আমার সমস্যাকে প্রবলেম করতে আমার কোনো ঝামেলা নেই, আমার কোনো প্যারাই নেই এগুলা নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমি যে আগের স্লাইডটা দিছি, অনেক আগের স্লাইডের ছবিটা চাচ্ছ। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এগুলো পারবে এখন। ওকে, সো আমরা এখন লিখি, সামনে আগাই। ক্রোমোজোম, হ্যাঁ? আচ্ছা, ক্রোমোজোমের যদি আমি একটা নাম বলি, ক্রোমোজোমের আসলে আরেকটা নাম আছে। কি নাম? ক্রোমোজোমের নামটা হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। মানে কি? বংশগতির ভৌত ভিত্তিকে বলা হয় ক্রোমোজোম। ঠিক আছে? ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি। এটা কিন্তু এমসিকিউতে অনেকবার আসছে। ঠিক আছে? অনেকবার আসছে। ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি বা বংশগতির ভৌত ভিত্তি কাদের বলা হয়? ক্রোমোজোমকে বলা হয়। ওকে, এই যে দেখো ভাইয়া, এই যে দেখো,
এই হচ্ছে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এই হচ্ছে ক্রোমোজোম গুলা, এই ক্রোমোজোমটাকে আমরা আরো মাইক্রোস্কোপ দিয়ে দেখলে এমন লাগবে। এই জিনিসটা যদি আরো ভিতরে ঢুকি তাহলে আমরা এভাবে ডিএনএ পাবো। বুঝতে পারছো? আমি তো একটু আগে বললাম যে ক্রোমোজোম ডিএনএ আর হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত। আচ্ছা, ডিপ্লয়েডের সংখ্যা 2 থেকে 1600 মানে কি? ডিপ্লয়েড সংখ্যা 2 থেকে 1600 মানে কি? ডিপ্লয়েড কি প্রাণীর সংখ্যা বলছে নাকি অন্য কিছু? ভাইয়া হ্যাপ্লয়েডের 23টা কোথা থেকে আসে? ভাইয়া দেখেন, হ্যাপ্লয়েডের 23টা আসে হচ্ছে হয় পিতা থেকে আর নয়তো মাতা থেকে। এমন না যে পিতা মাতা দুজনের থেকে আসে, হয় পিতা থেকে আসে আর নয়তো মাতা থেকে আসে। আচ্ছা, এখন কথা হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি মানে কি? বংশগতির ভৌত ভিত্তি মানে হচ্ছে এই ক্রোমোজোমের মধ্যে, দেখেন এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে না? ধরেন যে হচ্ছে একটা ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, ঠিক আছে? ডিএনএ এর মধ্যে কি থাকে? আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে, ঠিক না? বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমাদের ডিএনএ এর মধ্যে থাকে। ওকে, এখন দেখো আমাদের যদি ডিএনএ এর যে বৈশিষ্ট্যটা, সে বৈশিষ্ট্যটা আলটিমেটলি কার মধ্যে যায়? সন্তানের মধ্যে যায়, ঠিক আছে? ডিএনএ এর যে বৈশিষ্ট্যটা সেটা কোথায় যায়? সন্তানের মধ্যে যায়, সন্তানের ভেতরে যায়। তাহলে ওই ডিএনএটা থাকে কই? ওই ডিএনএটা কিন্তু ক্রোমোজোমে থাকে। তাহলে ডিএনএ থাকা যাওয়া মানে কি? ডিএনএ থেকে কোন একটা বৈশিষ্ট্য যাওয়া মানে কি? ক্রোমোজোম থেকেই তো যাওয়া। কারণ কি ডিএনএটা তো আলটিমেটলি ক্রোমোজোমের মধ্যেই থাকে, ঠিক আছে? তাহলে এই কারণেই ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি। কারণ এই ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাই পিতামাতা থেকে সন্তানে যায়। ওকে, আচ্ছা, এরপর আসেন এই যে এখানে আপনাদের একটা ইয়া দেওয়া আছে যে এই ক্রোমোজোমের দৈর্ঘ্যগুলো একটু মুখস্থ করবেন। 3.5 থেকে 30 মাইক্রন, ঠিক আছে? আর ব্যাসটা হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। এখন আপনাদের মনে আসতে পারে যে হোয়াট ইজ মাইক্রন, ঠিক আছে? মাইক্রন মানে হচ্ছে 10⁻6 মিটার, ঠিক আছে? মাইক্রন মানে কি? 10⁻6 মিটার, 10⁻6 মিটার। ওকে, 10⁻6 মিটার হচ্ছে মাইক্রন। মাইক্রনকে কি বলা হয়? 10⁻6 মিটার। আচ্ছা, তাহলে সবাই কি এইটুকু ক্লিয়ার ভাইয়া? ক্রোমোজোমের এইটুকু কি ক্লিয়ার? ভাইয়া ভৌতভিত্তি কি? ভাইয়া ভৌতভিত্তি তো বললাম একটু আগে, যে ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ এর মাধ্যমেই বৈশিষ্ট্যটা হচ্ছে পিতামাতাতে যায়। তাহলে ক্রোমোজোমটা কি একটা ভিত্তি হিসেবে কাজ করতেছে, ঠিক না? কারণ কি ওই ক্রোমোজোমের মধ্যে তো ডিএনএটা থাকে, আর ডিএনএ এর বৈশিষ্ট্যটাই তো আমাদের কোথায় যায়? এই যে সন্তানে যায়। তাহলে ভিত্তিটা হিসেবে কে কাজ করতেছে? ক্রোমোজোম। ওকে, ক্রোমোজোমটা হচ্ছে ভিত্তিটা হিসেবে কাজ করতেছে। এই কারণে একে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে আমাদের মেইন পড়াটা আজকে কিন্তু আমাদের মেইন পড়াটা হচ্ছে ডিএনএ, ঠিক আছে? মেইন পড়াটা কি? মেইন পড়াটা হচ্ছে ডিএনএ। আচ্ছা, আমি আগে স্লাইডটা দিচ্ছি, তোমরা অনেকে কমেন্ট করতেছো আগে স্লাইডটা দেওয়ার জন্য। মাইক্রন মানে বলে আসছি ভাই 10⁻6 মিটার, 10⁻6 মিটার। ওকে, আচ্ছা, তো এখন আসো ডিএনএটা পড়বো। ডিএনএটা পড়ার আগে আমাদের কয়েকটা জিনিস নিয়ে আইডিয়া থাকা লাগবে। খুবই সুন্দর একটা জিনিস পড়বো এখন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? সবাই যদি মনোযোগ দিয়ে শুনেন, ডিএনএ আজকের পর থেকে পানি পানি লাগবে, আজকের পর থেকে পানি পানি লাগবে। ওকে, পানি পানি একটা গান আছে না জ্যাকলিন ফার্নান্দেসের? আচ্ছা, মাইক্রন আবার বলেন ভাইয়া। মাইক্রনটা হচ্ছে একটা ইউনিট, একটা একক। যে এককটা ইকুয়াল টু, যে এককটাকে কি বোঝায়? 10⁻6 মিটার। 1 মাইক্রন ইকুয়াল টু 10⁻6 মিটার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন আসো যে আমরা কয়েকটা জিনিস পড়বো, খেয়াল করবা এই জিনিসগুলো খুবই লাগবে।
ঠিক আছে, খুবই সুন্দর একটা জিনিস, বাট তোমরা এই জিনিসটা ডিএনএটা কখনো এইভাবে পড়ো নাই, এখন পড়বা। ওকে, আচ্ছা দেখো পেন্টোজ সুগার নাইট্রোজেন বেজ আর হচ্ছে ফসফেট। ঠিক আছে, আমরা এখন এই তিনটা জিনিস নিয়ে আইডিয়া নিব। ভাইয়া অনেকে বলতেছে ডিএনএ হেলিক্স কি, ডিএনএ অনুলিপন কি। ভাইয়া আমি ডিএনএ শুরুই করি নাই, ডিএনএ যখন শুরু করব তখন এই জিনিসটা পড়াবো। এখন কোশ্চেন করে কোনো লাভই হবে না, আমি এটা অ্যান্সার দিব না এখন ভাইয়া। যখন ডিএনএটা পড়াবো তখন দেখবেন এই জিনিসটা আপনি এমনিই বুঝতেছেন অটোমেটিক, বা এখন যা পড়াচ্ছি সেই জিনিসটা আগে বুঝেন। এই তিনটা নাম যদি বুঝেন তাহলে আপনার জন্য ডিএনএ একদম পানি ভাত, একদম পানি ভাত। কি কি ভাইয়া? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেজ আর হচ্ছে ফসফেট। এই তিনটা জিনিস আমাদের বুঝতে হবে। এই তিনটা জিনিস যদি বুঝি তাহলে আমরা ডিএনএ তে চলে যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, খেয়াল করো সবাই একটু ভালো করে খেয়াল করো। দেখো ভাইয়া পেন্টোজ সুগার, পেন্টোজের মধ্যে পেন্ট কথাটা আসছে হচ্ছে পেন্টা থেকে। পেন্ট কথাটা কোথা থেকে আসছে? পেন্টা থেকে, পেন্টা থেকে পেন্ট। ঠিক আছে, আচ্ছা পেন্টা কথাটার মানে হচ্ছে 5। পেন্টা কথাটার মানে কি? 5। টেট্রা মানে 4, ট্রাই মানে 3, ডাই মানে 2, এগুলো পড়ছেন না? ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5। পেন্টা মানে কি? 5। ওকে, আচ্ছা সুগার কথাটার মানে কি? সুগার মানে কিন্তু আমরা শর্করাকে বুঝি, ঠিক না? শর্করা বা কার্বোহাইড্রেট যেটাকে আপনারা বলেন। ঠিক আছে, কাকে বুঝি আমরা? শর্করাকে বা কার্বোহাইড্রেটকে আমরা হচ্ছে সুগার হিসেবে চিনি। ঠিক আছে, পেন্টোজ সুগার কথাটার মধ্যে খেয়াল করেন 5 দ্বারা কি বুঝেছে? 5 দ্বারা বুঝেছে হচ্ছে 5 কার্বনের। কয় কার্বনের? 5 কার্বনের। ঠিক আছে, তাহলে পেন্টোজ সুগার হচ্ছে এমন একটা শর্করা যে শর্করাতে আমাদের 5টা কার্বন থাকবে। কয়টা কার্বন থাকবে? 5টা। তাহলে আমি লিখতেছি, দেখেন পেন্টোজ সুগারটা আঁকবো কিভাবে খেয়াল করেন। এটা আঁকার সিস্টেম হচ্ছে এটা। প্রথমে একটা অক্সিজেন দিলাম, অক্সিজেন দিয়ে আমি এই যে কর্নারে কার্বন দিলাম, এই কার্বন, এই হচ্ছে আরো 2টা কার্বন, আর এখানে দেখেন আরেকটা কার্বন। ঠিক আছে, তাহলে পেন্টোজ সুগারের মধ্যে কয়টা কার্বন থাকবে? 5টা কার্বন। এই যে 1 প্রাইম কার্বন, এটা হচ্ছে 1 প্রাইম কার্বন, এটা হচ্ছে 2 প্রাইম কার্বন, এটা হচ্ছে 3 প্রাইম কার্বন, এটা হচ্ছে 4 প্রাইম কার্বন, এটা হচ্ছে 5 প্রাইম কার্বন। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা কার্বন মিলে আমাদের কি দিছে? পেন্টোজ সুগার হইছে। বুঝতে পারছেন? পেন্টোজ সুগার মানে কি? 5 কার্বনের যদি কোনো একটা কার্বোহাইড্রেট বা শর্করা থাকে, সেই 5 কার্বনের কার্বোহাইড্রেট বা শর্করাকে আমরা কি বলবো? পেন্টোজ সুগার। ওকে, আচ্ছা এখন আসো যে আমরা একটু 2 নাম্বার কার্বন নিয়ে একটু কথাবার্তা বলি। ঠিক আছে, 2 নাম্বার কার্বন আমরা এখন ফোকাস করবো জাস্ট 2 নাম্বার কার্বনে। 2 নাম্বার কার্বনের উপরে থাকে হচ্ছে H, নিচে থাকে হচ্ছে OH। কি থাকে? উপরে থাকে H আর নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে OH। ঠিক আছে, জাস্ট 2 নাম্বার কার্বন নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, একটু পরেই বুঝতে পারবেন কেন আমি 2 নাম্বার কার্বন নিয়ে কথাবার্তা বলতেছি। 2 নাম্বার কার্বনের হচ্ছে উপরে থাকবে H, নিচে থাকবে OH। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের একটা পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে কি? 5 কার্বনের কোন একটা কার্বোহাইড্রেট। এখন আসেন পেন্টোজ সুগার যখন আমরা মানে পেন্টোজ সুগারের যদি আমরা প্রকারভেদ দেখি, পেন্টোজ সুগারের একটা প্রকারভেদ হচ্ছে রাইবোজ, আর আরেকটা প্রকারভেদের মধ্যে আছে হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, কি কি ভাইয়া? দেখো ভাইয়া কি কি আছে? রাইবোজ আর হচ্ছে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ। ওকে, কি কি? রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, এই দুইটা হচ্ছে আমাদের পেন্টোজ সুগার। মানে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ দুইটাতে আমাদের 5 কার্বন করে আছে।
ঠিক আছে, মানে পেন্টোজ সুগারের প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আচ্ছা এখন দেখেন আমাদের যে রাইবোজটা আছে সেই রাইবোজের ক্ষেত্রে হচ্ছে 2 নাম্বার কার্বনে উপরে থাকবে এইচ, নিচে থাকবে হচ্ছে ওএইচ। কি থাকলো? উপর হচ্ছে এইচ, নিচে থাকবে ওএইচ। রাইবোজের ক্ষেত্রে কি 2 প্রাইম কার্বনে, রাইবোজের ক্ষেত্রে কি 2 প্রাইম কার্বনে কি হইছে? উপরে এইচ, নিচে হচ্ছে ওএইচ। ঠিক আছে, এই জিনিসটি এভাবে মনে রাখবেন। ওকে, এরপর আসুন ডিঅক্সিরাইবোজ কথাটার মধ্যে একটু খেয়াল করেন। ডিঅক্সিরাইবোজ মানে কি? ডি কথাটার মানে হচ্ছে নাই। ডি কথাটার মানে কি? নাই। নাই মানে হচ্ছে অ্যাবসেন্ট। ডি মানে নাই, নাই মানে কি? অ্যাবসেন্ট। অক্সি কথাটা আসছে হচ্ছে অক্সিজেন থেকে। অক্সি কথাটা কোথা থেকে আসলো? অক্সিজেন থেকে। আর রাইবোজ মানে তো রাইবোজ। দেখেন আমরা যে এখানে রাইবোজটা আঁকলাম, দেখেন এখানে যে রাইবোজটা আঁকলাম সেই রাইবোজে কি উপরে এইচ, নিচে হচ্ছে ওএইচ আছে। 2 নাম্বার কার্বনে উপরে এইচ, নিচে ওএইচ। ডিঅক্সিরাইবোজের মধ্যে দেখেন তো কথাটার মধ্যে কি আছে? যে রাইবোজে অক্সিজেন নাই তাকে কি বলা হবে? ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, ডিঅক্সিরাইবোজ মানে কি? যে রাইবোজে অক্সিজেন নাই তাকে কি বলা হয়? ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, এখন কথা হচ্ছে কয় নাম্বার কার্বনে অক্সিজেন নাই? অক্সিজেনটা যে নাই বললো, কোথায় অক্সিজেন নাই? অক্সিজেন নাই হচ্ছে 2 প্রাইম কার্বনে। কয় প্রাইম কার্বনে? 2 প্রাইম কার্বনে। দেখেন তো এই যে 2 প্রাইম কার্বনে উপরে এইচ, নিচে হচ্ছে ওএইচ। এখন আমরা যদি একটা কাজ করি, দেখেন আমরা যদি এমন করি যে ধরেন যে উপরে আমাদের কার্বন গুলা দিলাম, এই যে কার্বন গুলা দিলাম, সবই ঠিক আছে, ফাইন। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন। এখন 2 নাম্বার কার্বনের উপর আছে এইচ দিলাম, কিন্তু নিচে যে ওএইচটা আছে, এই ওএইচ এর মধ্যে যদি আমরা অক্সিজেনটা মুছা দিই তাহলে কি থাকতেছে? শুধুমাত্র হাইড্রোজেন থাকতেছে। শুধুমাত্র কি থাকতেছে? হাইড্রোজেন থাকতেছে। ওকে, তাহলে দেখেন 2 নাম্বার কার্বনে আমাদের অক্সিজেন যদি না থাকে তখন তাকে কি বলা হবে? ডিঅক্সিরাইবোজ সুগার। দেখেন তো এই যে আমরা 2 নাম্বার কার্বনে উপরে ওএইচ দিলাম, নিচে ওএইচ দিলাম, এই ওএইচ এর মধ্যে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনটা নাই হয়ে গেছে। তখন এই জিনিসটার নাম কি হয়ে যাবে? তখন ওই জিনিসটার নাম হয়ে যাবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ঠিক আছে, সো পেন্টোজের মধ্যে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ আশা করি বুঝছেন। ওকে, আচ্ছা তাহলে এই গেল আমাদের পেন্টোজ সুগার। কারো কি পেন্টোজ সুগার নিয়ে আর কোনো সমস্যা আছে ভাইয়া? কারো কি পেন্টোজ সুগার নিয়ে আর কোনো সমস্যা আছে? ওকে, আমি আবার বলতেছি, দেখেন পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বনের কার্বোহাইড্রেট, 5 কার্বনের শর্করা, তাকে বলা হয় পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের মধ্যে একটা হচ্ছে আমাদের রাইবোজ, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, পেন্টোজ সুগারের টাইপ, প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে রাইবোজ সুগার, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। আমাদের এখানে যে চিত্রটা আছে সেই চিত্রটা হচ্ছে রাইবোজ সুগারের। রাইবোজ সুগারে কি থাকে? 2 নাম্বার কার্বনের উপরে হাইড্রোজেন, নিচে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন থাকে, মানে ওএইচ থাকে। এখন দেখেন ডিঅক্সিরাইবোজ সুগার কথাটার মানে কি? ডি মানে নাই, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, আর রাইবোজ মানে তো রাইবোজ। এখানে যে রাইবোজের ছবিটা আছে, এই রাইবোজের ছবির মধ্যে আমরা যদি 2 নাম্বার কার্বনের যে ওএইচটা আছে, এই ওএইচ এর মধ্যে যদি আমরা অক্সিজেনটাকে মুছা দিই, অক্সিজেনটাকে মুছে দিলাম, যদি অক্সিজেনটাকে মুছে দিই তখন এই জিনিসটাকে বলা হবে ডিঅক্সিরাইবোজ। তার মানে ডিঅক্সিরাইবোজ মানে হচ্ছে 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন না থাকে তখন তাকে বলা হবে ডিঅক্সিরাইবোজ সুগার। আর রাইবোজ সুগার মানে কি? 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন থাকবে আর হচ্ছে অক্সিজেন থাকবে। ঠিক আছে, এই যে হাইড্রোজেন থাকলে আর হচ্ছে অক্সিজেন আছে, আর বাকি সব তো আগের মতোই ঠিকঠাক। ঠিক আছে, তাহলে পেন্টোজ সুগার আশা করি পারবেন।
ডিঅক্সিরাইবোজটা আমি বললাম যে অক্সিজেন নাই, যে রাইবোজে অক্সিজেন নাই, যে রাইবোজে অক্সিজেন নাই তাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ। রাইবোজ জিনিসটা, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ এগুলো হচ্ছে আমাদের শর্করা, এক ধরনের কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটে 5টা কার্বন থাকে। ঠিক আছে? আচ্ছা এখন আসে নাইট্রোজেন বেজ। আমি নাইট্রোজেন বেজটা আমি পরবর্তী পৃষ্ঠায় বোঝাই। ঠিক আছে, এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে নাইট্রোজেন বেজ। ঠিক আছে, সো দেখো অক্সিজেন 2 নাম্বার কার্বনে যদি অক্সিজেন না থাকে তাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগার, আর যদি 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে তাকে বলা হবে রাইবোজ সুগার। অক্সিজেন না থাকলে ডিএনএ না, এমন না ব্যাপারটা। অক্সিজেন যদি না থাকে, অক্সিজেন যদি না থাকে তখন তাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ সুগার, আর যদি অক্সিজেন থাকে তখন তাকে বলা হয় রাইবোজ সুগার। যাই হোক, নাইট্রোজেন বেজ, হ্যাঁ নাইট্রোজেন বেজ হচ্ছে 5টা থাকে। কয়টা নাইট্রোজেন বেজ? আমাদের 5 ধরনের নাইট্রোজেন বেজ আছে। এ, জি, সি, টি, ইউ। এ দিয়ে হচ্ছে এডিনিন, এ দিয়ে হচ্ছে এডিনিন, জি দিয়ে হচ্ছে গুয়ানিন। ঠিক আছে, এ দিয়ে হচ্ছে এডিনিন, জি দিয়ে হচ্ছে গুয়ানিন। সি দিয়ে হচ্ছে সাইটোসিন, সি দিয়ে কি? সাইটোসিন। টি দিয়ে হচ্ছে থাইমিন। ঠিক আছে, ইউ দিয়ে হচ্ছে ইউরাসিল। ইউরাসিল কি কি ভাইয়া? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন আর কি ইউরাসিল। এই পাঁচটা হচ্ছে আমাদের নাইট্রোজেন বেজ। নাইট্রোজেন বেজ হচ্ছে এই 5টা আছে। ঠিক আছে, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ওকে, আচ্ছা এখন আসো যে আমরা এডেনিন আর গুয়ানিন, এডিনিন আর হচ্ছে গুয়ানিন, এই যে দেখো এডিনিন আর হচ্ছে গুয়ানিন, এই দুটাকে একসাথে বলা হয় পিউরিন নাইট্রোজেন বেজ। তাদেরকে কি বলা হবে? পিউরিন। তাদেরকে কি বলা হবে? পিউরিন নাইট্রোজেন বেজ। পিউরিন নাইট্রোজেন বেজ। ওকে, আচ্ছা এরপর আসো বাকি যে সাইটোসিন, থাইমিন আর হচ্ছে ইউরাসিল, এই যে 3টা জিনিস আছে, এই 3টা জিনিসকে একসাথে বলা হয় পাইরিমিডিন নাইট্রোজেন বেজ। কি বলা হয়? পাইরিমিডিন নাইট্রোজেন বেজ। কি বলা হবে? পাইরিমিডিন নাইট্রোজেন বেজ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এজি হচ্ছে পিউরিন আর সিটিইউ কে কি বলা হয়? পাইরিমিডিন। ঠিক আছে, সো নাইট্রোজেন বেজ হচ্ছে আমাদের এই 5টা থাকে, এই 5টার মধ্যে এগুলাকে, এই এডেনিন আর গুয়ানিনকে বলা হয় পিউরিন, আর সাইটোসিন, থাইমিন, ইউরাসিলকে বলা হয় কি? পাইরিমিডিন। আচ্ছা ভাইয়া দেখেন অনেকে বলতেছেন যে ভাইয়া পাইরিমিডিন ইউরাসিল নাই বইয়ে। ভাইয়া ইউরাসিল আমাদের নাইট্রোজেন বেজ গুলোর মধ্যে একটা, 5টা নাইট্রোজেন বেজের মধ্যে একটা। এখন আপনাদের বইয়ে যদি না থাকে তো এখন আসলে বইয়ে হয়তো বা ভুলও থাকতে পারে। ঠিক আছে, বাট নাইট্রোজেন বেজ হচ্ছে 5টার মধ্যে একটা হচ্ছে ইউরাসিল। আমরা এগুলো পড়বো, আরএনএ যখন পড়বো তখন সবাই বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা নাইট্রোজেন বেজ নিয়ে মোটামুটি পড়লাম। এখন আসে নাইট্রোজেন বেজের পরে আমরা আরো কয়েকটা বেসিক জিনিস পড়ি ডিএনএটা পড়ার জন্য। ঠিক আছে, আরো কয়েকটা বেসিক জিনিস লাগবে ডিএনএটা পড়ার জন্য। দেখেন দেখেন এখন আমি যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে নিউক্লিওসাইড। এখন আমরা কি পড়বো? নিউক্লিওসাইড। তারপর আমরা পড়বো হচ্ছে নিউক্লিও
নিউক্লিওটাইড, ঠিক আছে? নিউক্লিওসাইড হচ্ছে নিউক্লিওটাইড, এই দুইটা জিনিস আমরা বুঝবো। আচ্ছা দেখেন, আমরা এর আগে কয়টা জিনিস পড়লাম? দুইটা জিনিস পড়লাম, পেন্টোজ সুগার আর হচ্ছে নাইট্রোজেন বেস, ঠিক আছে? পেন্টোজ সুগার আর হচ্ছে নাইট্রোজেন বেস। এখন আসেন, এই হচ্ছে ফসফেট। ফসফেটটা বাকি আমার খেয়াল ছিল না, এখন আমি বলে দিচ্ছি। দেখেন ভাইয়া, ফসফেটটা আমরা আসলে ওই যে ইনঅর্গানিক ফসফেট বলি না, পিআই, আপনারা দেখেন পিআই, ইনঅর্গানিক ফসফেট, এটাই হচ্ছে সেই ফসফেট। এই ফসফেটটা আসলে কি? এই ফসফেটটা হচ্ছে আমাদের PO4 3-, এটাকে বোঝায় হচ্ছে ফসফেট আয়ন, ঠিক আছে? এদেরকে কি বলা হয়? PO4 3-। ঠিক আছে? ফসফেটকে আমরা কি বলি? ফসফেটকে হচ্ছে আমরা ইনঅর্গানিক ফসফেট বলি, যেটাকে আমরা হচ্ছে যে PO4 3-, এটা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? PO4 3-। এখন আমি যদি কোনো জায়গায় শুধু পি লিখে রাখি, পি লিখলে আপনি বুঝবেন কি ফসফেট বুঝাইছি, ঠিক আছে? পি দেখলে কি বুঝবেন? ফসফেট বুঝাইছি, ওকে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের তিনটা জিনিস। এই তিনটা জিনিস বুঝলে এরপর হচ্ছে আমরা সামনে যাই। কি ভাই? নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড নিউক্লিওটাইডটা ভাই ভালো করে বুঝেন। দেখেন, নিউক্লিওসাইড হচ্ছে একটা পেন্টোজ সুগার থাকবে, পেন্টোজ সুগার, তার সাথে যদি একটা নাইট্রোজেন বেস যুক্ত হয় বা নাইট্রোজেন গঠিত ক্ষারক যদি যুক্ত হয়, কার সাথে ভাইয়া? পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস একসাথে হইছে। পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস কি হইছে? একসাথে হইছে। তাহলে তাকে বলা হবে নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড মানে কি? পেন্টোজ সুগার তার সাথে নাইট্রোজেন বেস, ঠিক আছে? আমি এখানে ধরেন যে একটা পেন্টোজ সুগার আঁকতেছি, ওকে? আমি একটা পেন্টোজ সুগার আঁকি এখানে, দেখেন এই হচ্ছে আমাদের অক্সিজেন, এই হচ্ছে কার্বন, এই হচ্ছে কার্বন, এখানেও ধরেন যে কার্বন, ঠিক আছে? দেখেন কার্বনগুলো নাম্বারিং করলে কেমন হবে? এটা হচ্ছে 1' কার্বন, এটা হচ্ছে 2' কার্বন, এটা হচ্ছে 3' কার্বন, এটা হচ্ছে 4' কার্বন, আর এটা কি 5' কার্বন। বুঝতে পারছেন? এই যে 5' কার্বন, ওকে? তাহলে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কার্বন। ভাই আগের স্লাইড দেন, এই যে এটা, এই যে এটা নাকি? ওকে, তাহলে দেখো ভাইয়া, এই যে স্লাইডটা হচ্ছে এটা, তোমরা এখানে যেগুলো তোলা তুলে ফেলো, অথবা যদি না তোলো তাহলে ইয়া থেকে দেখে নিও, রেকর্ড থেকে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে আমাদের নিউক্লিওসাইড জিনিসটা কি? নিউক্লিওসাইড হচ্ছে পেন্টোজ সুগারের সাথে যদি নাইট্রোজেন বেসটা যুক্ত হয় তখন তাকে কি বলা হবে? নিউক্লিওসাইড। দেখেন আমি এখানে একটা পেন্টোজ সুগার রাখছি, এই পেন্টোজ সুগারের সাথে কি হবে? নাইট্রোজেন বেস, মানে হচ্ছে আপনার এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই যে নাইট্রোজেন বেস গুলো আছে, এই নাইট্রোজেন বেস গুলোর সাথে কার যুক্ত হবে? কার সম্পর্ক হবে? কার সম্পর্ক হবে? সম্পর্ক হবে হচ্ছে আমাদের পেন্টোজ সুগারের, ঠিক আছে? দেখেন আমাদের যদি পেন্টোজ সুগারের মধ্যে 1' যে কার্বনটা আছে, এটা তো আমাদের 1' কার্বন, এই কার্বনের সাথে আমাদের নাইট্রোজেন বেস, মানে কি? ওই যে নাইট্রোজেন বেস যে পাঁচটা বললাম না, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা 1' কার্বন এসে যুক্ত হয়, ঠিক আছে? তাহলে নিউক্লিওসাইড মানে কি? নিউক্লিওসাইড মানে হচ্ছে পেন্টোজ সুগারের 1 কার্বনে একটা নাইট্রোজেন বেস যদি যুক্ত হয় তখন তাকে কি বলা হবে? নিউক্লিওসাইড, ঠিক আছে? নিউক্লিওসাইড বুঝছেন সবাই? মানে কি? পেন্টোজ সুগারের 1 কার্বনে যদি একটা নাইট্রোজেন বেস থাকে তখন তাকে কি বলা হবে? পেন্টোজ সুগার। তাহলে নাইট্রোজেন বেসটা কয় নাম্বার কার্বনে থাকবে?
1 প্রাইম কার্বনে। ঠিক আছে, সবাই কি এইটুকু বুঝছেন? নিউক্লিওসাইড আচ্ছা, এখন আসেন তাহলে নিউক্লিওসাইড যদি বুঝে থাকেন, এনবি মানে হচ্ছে নাইট্রোজেন বেজ, এনবি মানে নাইট্রোজেন বেজ। ঠিক আছে, এই যে আমি এটাকে উপর পাশে দিয়ে লিখে রাখি, এনবি মানে নাইট্রোজেন বেজ। ওকে, এখন আসেন নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে, দেখেন নিউক্লিওটাইড হচ্ছে আমরা পেন্টোজ সুগার তার সাথে যদি নাইট্রোজেন বেজ ঠিক আছে, তার সাথে হচ্ছে নাইট্রোজেন বেজ, তার সাথে যদি একটা ফসফেট যোগ করি, মানে কি পেন্টোজ সুগারের সাথে যদি একটা নাইট্রোজেন বেজ একটা ফসফেট যোগ করি, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে হচ্ছে নিউক্লিওটাইড। ঠিক আছে, তো পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেজ আর হচ্ছে ফসফেট, এই তিনটা জিনিস মিলে একসাথে কি তৈরি করে? নিউক্লিওটাইড তৈরি করে। ঠিক আছে, নিউক্লিওটাইড তৈরি করে। ফাইন, এখন আসো তাহলে আমরা দেখি একটা নিউক্লিওটাইড দেখতে কেমন হবে। দেখো ভাইয়া, এই ধরো যে আমাদের পেন্টোজ সুগার, ঠিক আছে, এই হচ্ছে পেন্টোজ সুগারের, এই হচ্ছে পেন্টোজ সুগার, এই যে 5, এখানে আর একটা কার্বন। তাহলে এই কার্বন গুলোর মধ্যে নাম্বারিং যদি করি তাহলে কেমন হয়? এটা হচ্ছে 1 প্রাইম, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম আর কি 5 প্রাইম। এই 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। ঠিক আছে, এই হচ্ছে 5টা কার্বন। এখন নাইট্রোজেন বেস কয় নাম্বার কার্বনে যুক্ত হয়? নাইট্রোজেন বেস হচ্ছে 1 প্রাইম কার্বনে। এই যে আমরা এখানে দেখলাম নাইট্রোজেন বেসটা কয় নাম্বার কার্বনে যুক্ত হয়? 1 প্রাইম কার্বনে। ঠিক আছে, তো আমরা কি করলাম? আমরা হচ্ছে এখান থেকে এই যে 1 প্রাইম কার্বনে কি দিলাম? একটা নাইট্রোজেন বেস দিলাম।